নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে সংসারের কাজকর্মের মধ্যে। আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, এখানে কিছুটা কন্টেনার আছে, বিভিন্ন ধরনের মশলাপাতি, লবণ, এই সমস্ত যে কন্টেনারের মধ্যে রাখার পর দেখবেন সেই কন্টেনারের মধ্যে এই ধরনের একটা ছোট চামচ রেখে দিই। এবার সেই চামচের সাহায্যে সেই মশলাটা তুলি। আবার এই পাত্রটা, যেহেতু এই যে কন্টেনারটা এটা অনেকটা বড়, তার জন্য এর মধ্যে বড় চামচ রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় কি হয়, এই ধরনের যে ছোট কন্টেনারগুলো হয় এর মধ্যে আমরা যে চামচগুলো রাখি, অনেক সময় দেখবেন সেই চামচটা না এই মশলার কৌটার মধ্যে থেকেও লম্বা থেকে যায়। সেক্ষেত্রে কিন্তু ঢাকনাটা আটকানো যায় না। তাই যখনই দেখবেন এরকম কন্টেনারের থেকে চামচটা বড় হয়ে যাচ্ছে, কন্টেনারের মধ্যে চামচটা আটকাচ্ছে না, তখন কিন্তু অনেকটা সমস্যা হয় আমাদের। কারণ প্রত্যেকটা মশলার মধ্যেই যদি আমরা চামচ না রাখতে পারি, তাহলে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয়। বারবার করে চামচ নিতে হয় আর বারবার করে মশলা তুলতে হয়। চামচ যদি একটু ভিজে থাকে, সেক্ষেত্রে আমাদের মশলাগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কারণ চামচে যদি জল থেকে যায়, সেক্ষেত্রে তো সমস্যা হবেই, মশলা নষ্ট হয়ে যাবে। তাই আমরা যে কোনো একটা চামচ, প্লাস্টিক হোক, স্টিলের চামচ হোক, মশলার মধ্যে রাখার চেষ্টা করি। দেখবেন এমন যে কন্টেনার থাকে, লম্বা থাকে, সরু থাকে, তার মধ্যে চামচ রাখা যায় না। তো যখনই দেখবেন এরকম সমস্যা হচ্ছে, কি করবেন, সেই কন্টেনারের মুখে একটা রাবার দিয়ে দেবেন। এইভাবে রাবারটা দিয়ে চামচ এর মধ্যে এইভাবে সেট করে রাখবেন। এইভাবে যদি চামচ সেট করে রাখেন, তাহলে যে জায়গাটা রাখছেন, এবার আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু ঢাকনাটা খুলে চামচের সাহায্যে একই জায়গায় যেহেতু চামচটা থাকছে, সেই চামচটা দিয়েই কিন্তু মশলাপাতিগুলো তুলতে পারছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই সমস্ত প্রত্যেকটা মশলার মধ্যেই কিন্তু চামচ রাখার প্রয়োজন। তা আমি আলাদা আলাদা যে সমস্ত কন্টেনারগুলো আছে, প্রত্যেকটার মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই বড় ধরনের চামচের মধ্যে যদি না আটকায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা গার্ডার দিয়ে রেখে দিতে পারেন। তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না চামচ বের করা আবার ঢোকানো নিয়ে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে আমি সেই মশলার কৌটাগুলোর মধ্যে কিন্তু আরও একটা টিপস অ্যাপ্লাই করে দেখাচ্ছি। অনেক সময় দেখবেন আমরা গোটা জিরে, গোটা ধনে কিনে এনে গুঁড়ো করে সেই এরকম কন্টেনারের মধ্যে রেখে দিই। এবার কন্টেনারের মধ্যে রেখে আমরা যদি কিছুদিনের জন্য বাইরে কোথাও ঘুরতে যাই, সেখান থেকে আসার পর আমরা দেখি সেই মশলাটা কিন্তু অনেকটা দলা দলা পাকিয়ে গেছে, আবার ওর মধ্যে জাল তৈরি হয়ে গেছে। তার কারণ কি, ফাঙ্গাস লেগে যায়। তো বন্ধুরা, এখন যেহেতু বর্ষার সিজন, বর্ষার মধ্যে কিন্তু ফাঙ্গাস লাগাটা খুবই স্বাভাবিক। যে কোনো মশলাপাতি, লবণের মধ্যে সবসময় দেখবেন একটা ভিজে ভিজে ভাব থাকে। তাই আমরা কি করব, যখনই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এরকম মশলাপাতি কন্টেনারের মধ্যে রাখবো, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ এরকম ছিটিয়ে দেব। এরকম লবণ আমরা যদি এরকম মশলার মধ্যে দিয়ে এটাকে একটু নাড়িয়ে রাখতে পারি, তাহলে দেখবেন কখনোই এই মশলাপাতির যে গুঁড়োগুলো, এর মধ্যে কোনো পোকা লাগবে না, কোনো দলা পাকাবে না, কোনো জাল সৃষ্টিও হবে না। তো বন্ধুরা, এইভাবে একটু লবণের কামাল এটা। লবণ যে কোনো মশলার মধ্যে রাখবেন। আমাদের যে মশলা দানিটা থাকে, সেই মশলা দানির মধ্যেও না এই বর্ষার সিজনে অল্প অল্প করে লবণ দিয়ে রাখবেন, তাহলে কোনো সমস্যাই হবে না। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে এখানে আছে গোটা ধনে। আমরা রান্নাবান্নার মধ্যে না অনেক সময় দেখবেন গুঁড়ো তো প্রয়োজন হয়ই, অনেক সময় কিন্তু গোটা জিরে, গোটা ধনের প্রয়োজন হয়। এবার এই যে গোটা ধনে আমরা যখনই বাজার থেকে কিনে বাড়িতে কন্টেনারের মধ্যে করে রেখে দিই, বেশ কিছুদিন হওয়ার পর দেখবেন সেই ধনের মধ্যে না পোকা লেগে যায়। পোকা লাগলে প্রত্যেকটা ধনে কিন্তু ছিদ্র মতো হয়ে যায়, ছিদ্র হয়ে এর মধ্যে পোকা লাগতে শুরু করে। তো বন্ধুরা, যখনই দেখবেন এরম ধনের মধ্যে ছিদ্র হয়ে যাচ্ছে, পোকা লাগছে, তো সেই ধনেগুলো কিন্তু আমরা খেতে পারি না, সেটাকে ফেলে দিতে হয়। অনেকটা টাকা পয়সা খরচা করে কিনতে হয়, তারপর যদি সেটা ফেলে দিতে হয়, তখন কেমন লাগে। তাই যদি এই গোটা ধনে আমাদের আনতে হচ্ছে, রাখতে হচ্ছে, তখন এই পোকা লাগার সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি ছোট্ট একটা টিপসের মাধ্যমে। আমাদের কি করতে হবে, এই গোটা যে ধনেটা, সেই ধনে আমরা রোদে দিয়ে গুঁড়ো তো করেই রাখি, যেটা আস্ত রাখতে হয়, সেগুলোর মধ্যে এইভাবে যদি আমরা একটু ডালচিনি রাখতে পারি, এরকম ডালচিনি রাখলে দেখবেন এর যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধের কারণে এই গোটা ধনের মধ্যে কখনোই কিন্তু পোকা লাগবে না, আর যার ফলে আমাদের ফালতু টাকা পয়সা নষ্ট হবে না। বন্ধুরা, এইভাবে গোটা ধনের মধ্যে দালচিনি যদি রাখতে পারেন, তাহলে দালচিনির যে একটা স্ট্রং গন্ধ, সেই গন্ধটা পোকারা কিন্তু একদমই সহ্য করতে পারে না। তার জন্য ধনে একদম ভালো থাকবে যদি এই কাঠের এই দালচিনিটা আমরা রাখতে
পারি। আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা যখন রান্নাবান্না করি সেই রান্নাবান্নার সাইডে যে সমস্ত মশলাপাতির কোটাগুলো থাকে, দেখবেন তেল চিট নোংরা পড়ে পড়ে এই অবস্থা হয়ে যায়। আপনাদের দেখানোর জন্য কিন্তু এটা গত 1 মাস ধরে আমি কন্টেনার দুটোকে একদম পরিষ্কার করিনি। অন্তত সপ্তাহে 1 থেকে 1 বার অথবা 2 সপ্তাহে 1 বার অবশ্যই আমাদের কন্টেনার পরিষ্কার করা উচিত, যাদের চিমনি নেই। কারণ চিমনি না থাকার কারণে তেল চিট ধুলো ময়লা প্রচুর ওড়ে, সেই তেল চিট পড়তে পড়তে কিন্তু কন্টেনারগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। তো আমরা যখনই পরিষ্কার করব, কী উপায় পরিষ্কার করবো? তেল চিট পড়লে প্রচুর নোংরা হয়, প্রচুর যে নোংরা উঠতে চায় না। তো আমরা কি করছি, এখানে ছোটো একটা বাটির মধ্যে খাবার সোডা নিয়ে নিয়েছি, আর সোডার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভিনিগার। তো এই যে সোডা আর ভিনিগারের মিশ্রণটা দেখতেই পাচ্ছেন, সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াকশান দেখা যাচ্ছে। আর এই যে রিয়াকশান হচ্ছে, এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি চামচে করে এই খাবার সোডার ভিনিগারের মিশ্রণটা লাগিয়ে নিলাম। এবার এই যে কন্টেনারের মুখটা অনেকটা জেদি দাগ, শক্ত দাগ, জল দিয়ে তুললে হয়তো উঠতো না, উঠলেও খুব একটা ভালো উঠতো না, পরিষ্কার হতো না। সেই কন্টেনারের ঢাকনাটাকে আমরা কতটা নতুনের মতো পরিষ্কার করে নিতে পারি আজকের এই টিপসের মাধ্যমে। বন্ধুরা দেখবেন অনেকটা দিন বাদে বাদে যখন আমরা কন্টেনারগুলো পরিষ্কার করি, প্রচুর নোংরা পড়ে, তেল চিট পড়ে পড়ে জেদি দাগ হয়ে যায়, সার্ফ সাবান দিয়ে তুললেও সেটা উঠতে চায় না। তাই এইভাবে যদি একটু খাবার সোডা আমরা চারিদিকে লাগিয়ে দিতে পারি, চারিদিকে লাগিয়ে তারপর কিন্তু এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য আমরা ছেড়ে দেব। 5 থেকে 10 মিনিট ছেড়ে দিলে কি হবে, যে জেদি দাগগুলো আছে না, সেই জেদি দাগগুলোও কিন্তু নরম হয়ে যাবে। এইবার নরম হওয়ার পর এটাকে যে কোনো একটা কাপড় দিয়ে আমরা সহজেই কিন্তু তুলে নিতে পারবো নোংরাগুলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছিলেন কতটা নোংরা পড়েছে। আমি গত 1 মাস পর্যন্ত এই কন্টেনার দুটোকে একদম পরিষ্কার করিনি। পরিষ্কার না কারণে প্রচুর নোংরা পড়ে গেছে, তেল চিট পড়ে গেছে, শক্ত যে জেদি দাগ। তাই এইভাবে একটু ব্রাশের সাহায্যে আমি এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। লাগানোর 10 থেকে 15 মিনিট পর, 15 মিনিটও প্রয়োজন নেই, 5 থেকে 10 মিনিট পর এটাকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি 10 মিনিট পর। আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়ে এইভাবে জাস্ট একটু মুছে নিচ্ছি। তো মোছার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কন্টেনারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি দুটোকে এইভাবে মুছে নিচ্ছি। মুছে এই কাপড়টাকে ভিজিয়ে তারপর এটাকে ভালো করে আমি পরিষ্কার করে এনে আবারও একবার মুছে দেখাবো আমার কন্টেনার দুটো কতটা পরিষ্কার হয়েছে। তো বন্ধুরা আমি কিন্তু এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। ধোয়ার পর এই যে ভিজে যে কাপড়টা আছে, ভিজে কাপড় দিয়ে আর একটু মুছে নিচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। দেখলে কেউ বলতে পারবে যে এটা এতটা নোংরা ছিল? তো আমরা 2 সপ্তাহ অন্তর অথবা 1 সপ্তাহে করে একবার অবশ্যই কন্টেনারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তাহলে আমাদের রান্নাঘরটাও দেখতে অনেকটা ভালো লাগবে। আমাদের কিন্তু এই সমস্ত মশলাপাতির কৌটা নোংরা থাকলে অনেকটা খারাপও আর লাগবে না। তো আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে এখানে আছে মিক্সার জার। তো মিক্সার মেশিন, তো এই যে মিক্সার মেশিনগুলো আমাদের রান্নাঘরের প্রচুর প্রয়োজন হয়। দেখবেন মশলাপাতি পেস্ট করতে গেলে সেই মশলাপাতির যে রসটা আছে অনেক সময় পড়ে যায়, অনেক সময় তেল চিট পড়ে। রান্নাঘর যেহেতু থাকে নোংরা, তেল চিট ধুলো ময়লা পড়তে পড়তে মিক্সার মেশিনটার একটা প্রবলেম শুরু হয়ে যায়, মানে দেখতে খুব খারাপ লাগে, তেল চিট পড়তে লাগে। তো তেল চিট পড়তে পড়তে ভীষণ নোংরা হয়ে যায়। তো এই যে তারটা আছে না, সেই তারের মধ্যেও প্রচুর নোংরা পড়ে যায়। আমার যেহেতু ব্ল্যাক কালারের তারটা আর এর বডিটাও ব্ল্যাক কালার, খুব একটা নোংরা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো জানি কতটা নোংরা পড়েছে। তো তার জন্য কি করব, নেল রিমুভার অথবা থিনার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটু তুলো। এইভাবে থিনারের সাহায্যে একটু তুলোর মধ্যে থিনারটা আমি দিয়ে নেব। দিয়ে বন্ধুরা আপনারা যেহেতু হোয়াইট কালারের তুলোটা কতটা নোংরা হয়েছে আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন না এই মিক্সার মেশিনটার অবস্থা কী। তো আমি এটাকে একটু ঘষে মেজে পরিষ্কার করে নিই, মানে থিনারটা দিয়ে তুলোটা দিয়ে হালকা হাতে এইভাবে একটু ঘষে নিলে দেখতেই পাচ্ছেন এর গ্লেজটা কতটা ফিরে আসছে। এবার এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের দেখিয়ে দেব। তারপর এই যে তুলোটার যে অবস্থা হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন আমার মিক্সার মেশিনটার কি অবস্থা ছিল। তো এইভাবে বাড়িতে একটু মাঝে মধ্যে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন তাহলে কিন্তু এর পার্টসপত্রগুলো, মেশিনগুলো, মোটরগুলো তেল চিট পড়ে পড়ে ধুলো ময়লা পড়ে পড়ে নোংরা হবে না। নোংরা না হলে এগুলো জাম হবে না। যখনই দেখবেন মোটরগুলো জাম হয়ে গেছে তখনই কিন্তু আমরা মনে করি এটা খারাপ হয়ে গেছে, আবার টাকা পয়সা খরচা করে আমরা কিন্তু মিস্ত্রিদের কাছে নিয়ে যাই। তো তার জন্য আবার অনেকটা টাকা পয়সা খরচা হয়। তাই সে সমস্ত খরচা না করে রান্নাঘরে যেহেতু মিক্সার মেশিনটা থাকে তাই মাঝে মধ্যে এইভাবে একটু থিনারের সাহায্যে পরিষ্কার করে নিলে অনেকটা সহজ হবে কাজটা। যেহেতু এটা ইলেকট্রিক জিনিস তাই আমরা
এখানে কিন্তু জল ব্যবহার করতে পারি না। তো জল ব্যবহার না করে এইভাবে একটু নেল রিমুভার দিয়ে তুলো দিয়ে একটু মুছে নিলেই দেখবেন পরিষ্কার চকচকে হয়ে গেছে, একেবারে নতুনের মতো। তো বন্ধুরা এইভাবে পরিষ্কার করার পর আমি কিন্তু তুলোটাকে দেখিয়ে দেব কতটা নোংরা হয়েছে। জলের ব্যবহার যেহেতু করা যাবে না, তার জন্য আমাদের চিন্তা করতে হবে অন্যান্যভাবে কিভাবে এটাকে পরিষ্কার করা যায়। তো দেখতেই পাচ্ছেন কতটা নোংরা হয়েছে। আর এর এই সাইডতে যে ডিজাইনগুলো আছে, ডিজাইনের মধ্যে কিন্তু প্রচুর ধুলো ময়লা তেলচিট পড়ে যায়, সেগুলোও কিন্তু একটু খুব সুন্দর করে ঘষে মেজে নিতে হবে। এবার এই যে ব্ল্যাক কালারের যে তারটা, সেই তারটাও কিন্তু অনেকটা নোংরা হয়েছে। আমি এটাকে মুছে তুলোটা একটু দেখিয়ে দেবো কতটা কালো হয়েছে। যেহেতু আমার ব্ল্যাক কালার, তাই নোংরাটা কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে পরিষ্কার সাইডটা আমি ঘষবো, ঘষার পর দেখিয়ে দেবো এটা কতটা নোংরা হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছেন। সংসারে দেখবেন মাঝে মাঝে এমন এমন কিছু কাজকর্ম এসে পড়ে, যদি সেগুলো একটু বুদ্ধি খাটিয়ে না করতে পারি, সংসারের সমস্ত কাজটাই কিন্তু কঠিন মনে হয়, তখন আমাদের অনেকটাই কষ্ট হয় কাজকর্ম করতে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের খুব ভালো লেগেছে এবং অনেকটা কাজে আসবে। যদি খুব ভালো লাগে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় লোক দেখছে। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।